আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 10 মিনিট লেট হলো কারণ আমার 45 পেজের পাবলিক গ্রুপ একটা গাইডলাইন ক্লাস ছিল, যার কারণে আসতে একটু লেট হলো। হ্যাঁ, অ্যাডমিনকে বললাম যে একটু পোস্ট করে দাও। বাড়ির কাজ কি ছিল, কি কি কথা ছিল সেটা করতে পেরেছেন কিনা, কতটুকু করেছেন দ্রুত বলেন। কি কি কথা ছিল, কি করার কথা ছিল, এটা করতে পেরেছেন কিনা দ্রুত বলেন। একটু দ্রুত জয়েন হয়ে যান। গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম যারা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখেননি তারা দ্রুত দেখে নেন, কারণ আমার প্রত্যেকটা ক্লাস লিঙ্ক আপ থাকবে। কিন্তু প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস, যারা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখেনি তারা দ্রুত দেখে নিন। প্রথম ক্লাসে গাইডলাইন ক্লাসে আপনি টোটাল জিনিসটা কি পড়বেন, কতটুকু পড়বেন, আমি কি পড়াবো, আপনি কিভাবে পড়বেন, এটা বিস্তারিত বলা আছে। ওটি আপনার আগামী 3 মাস 4 মাস ওটাই ফলো করতে হবে। দ্বিতীয় ক্লাস আমাদের যে টপিক আছে B2E, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের জন্য আমরা একটা সেন্টেন্স নিয়ে 5টা কথা বলেছি। একটা সেন্টেন্সকে 5 ভাবে আমরা সাজিয়েছি এবং আমরা দেখাতে পারবো যে এই একটা সেন্টেন্সের প্রকৃতিতে আমরা বিগত BCS এ আসা বহু প্রশ্নের উত্তর, আমরা অনুবাদের উত্তর আমরা লিখতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা ফর্মাল ওয়েতে আমরা শিখেছি, তারপরে আমরা বলেছি পরীক্ষা হলে ভেঙে ভেঙে কিভাবে করবো, বিস্তারিত আলোচনা করেছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমাদের আলোচনার বিষয় থাকবে কখনো কখনো আমরা যখন অনুবাদ করতে যাই, মনে করেন 41-এ যে প্যাসেজটা আসছিল যে সারা বিশ্বে প্রায় 8 কোটি 20 লাখ মানুষ, 8.2 মিলিয়ন পিপল বাস্তুচ্যুত। এখন আমি বললাম, কি বলছিলাম, যে বাস্তুচ্যুত এটা আপনি জানেন না, আপনার আশেপাশের মানুষও কেউ জানেন না। তখন আপনি এই ওয়ার্ডটা না জেনেও কিভাবে অনুবাদ করতে পারেন, আজকে এটা শিখাবো। এই ওয়ার্ডটাকে, একটা ওয়ার্ড আপনি জানেন না, নাই জানতে পারেন, একটা ওয়ার্ড না জানা তো অন্যায় কিছু না। আপনি সব ওয়ার্ড জানেন, আমি কি সব ওয়ার্ড জানি? পৃথিবীর কেউ সব ওয়ার্ড জানে? যিনি প্রশ্ন করেন উনি জানে, কেউ তো সব ওয়ার্ড জানে না, সব ওয়ার্ড তো জানে। আমরা আজকে ওটা শেখাবো যে একটা ওয়ার্ড আপনি জানেন না, মনে করেন যে এখানে লেখা আছে সোনার বাংলা, আপনি সোনার বাংলার ইংরেজি জানেনই না। এখন সোনার বাংলা ইংরেজি জানেন না, কিন্তু তারপরে কি আপনি ট্রান্সলেশন করে আসবেন না? আপনি করে আসতে হবে। ওই সোনার বাংলা ইংরেজি না জানলেও, একটা ওয়ার্ডের অর্থ না জানলেও কিভাবে ট্রান্সলেশন করে আসলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়া যায়, ওটা নিয়ে আমরা বিস্তারিত আগে আলোচনা করবো। তো ওটা নিয়ে আলোচনা থাকবে। একই সাথে আমাদের সেন্টেন্স বড় করার জন্য আরো কিছু বিষয়াদি আছে। এরকম কিছু সেন্টেন্স আমরা দেখবো, যেমন অ্যাপোজিশন নিয়ে কথা বলতে চাই। এই জিনিসটা আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং অহরহই এটা ব্যবহৃত হয়। যদি আমাকে বলি অ্যাপোজিশনটা কি, অ্যাপোজিশন হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়। এরকম আপনাদের একটা প্রশ্ন শীটের 3 নাম্বার পেজে, 3 নাম্বার পেজে অ্যাপোজিশন নিয়ে একটা কথা বলা আছে। 1 নাম্বার যে উদাহরণ, ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনে। এই সেন্টেন্সটা খাতায় আপনি লেখা আছে, আপনি আবার লিখবেন। খাতায় লেখা আছে, আপনি আবার একটু লিখবেন। এখানে কথা বলার আছে স্কোপ, আর কথা বলার জায়গা আছে, অনেক জায়গা। কি লেখা আছে আর একটু লিখি। হাতে সবার শীত থাকার কথা, হাতে সবার শীত থাকার কথা। ষাটোর্ধ্ব, আচ্ছা কি আছে? ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা, ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা
স্বর্ণলতা ফলিয়া। স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনের বাসনের লিখলাম। খুব ভালো করে লক্ষ্য করেন, এই জায়গায় ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া, এই ষাটোর্ধ্বর প্রকৃত ইংরেজি কি এটা আপনার লেকচার শিটে দেয়া আছে। কিভাবে লিখতে হয়, ষাটোর্ধ্বকে কি করে লিখতে হয়, 24-এর উপর দিয়ে কি লিখতে হয়, এগুলো বিস্তারিত দেয়া আছে, কিন্তু আমরা ওটা দেখবো না। আমরা ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসনের। আপনি একটু সেন্টেন্সটার দিকে তাকান তো, কাজ করেছেন, তা আপনার টেন্সটা ধরতে আপনার একটু সমস্যা হওয়ার কথা, যে কাজ করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয় কিনা। কিন্তু কাজ কি, মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং পুনর্বাসনের জন্য কাজ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের সংগঠন এবং পুনর্বাসনের কাজ করেছেন, তার মানে কাজটা আগে করেছেন, ফার্স্ট টেন্স। কাজটা কি বলেন তো, আগে করেছেন। এখন আপনি মূল এই জায়গায় কে বলেন তো, মূল হচ্ছে যে স্বর্ণলতা ফলিয়া। মূল ব্যক্তিকে, এখানে ব্যক্তি হচ্ছে স্বর্ণলতা ফলিয়া। তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়া আছে, কি বলেন তো, এই ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা। এই যে ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাপোজিশন। সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেয়া থাকবে, আমাদের সাবজেক্ট সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেয়া থাকবে, তো ওটা আমরা কমা ব্যবহার করে আমরা সাবজেক্টের পরে বসাই দিই। তার মানে আপনি লিখতে পারেন স্বর্ণলতা ফলিয়া। এখন ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা মানে কি, এ ফ্রিডম ফাইটার অ্যাবাভ 60, অথবা কি লেখা যায় বলেন তো, হ্যাঁ, অথবা লিখতে পারেন এ ফ্রিডম ফাইটার, হ্যাঁ, এ ফ্রিডম ফাইটার অ্যাবাভ 60 এটা লেখেন। আপনার ষাটোর্ধ্ব এই সঠিকটা আপনার জানার দরকার নেই। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধার আপনার এই ওয়ার্ডটা কোথায় লাগাবেন, এই স্বর্ণলতা ফলিয়া এর পরে লাগাবেন। স্বর্ণলতা ফলিয়া কমা ব্যবহার করে এ ফ্রিডম ফাইটার অ্যাবাভ 60, একজন মুক্তিযোদ্ধা কত বছরের, 60 বছরের বেশি কাজ করেছেন। এখন কাজ করেছেন আপনি কি দিবেন বলতো, ওয়ার্ড। কাজ করেছেন বা কাজ করেছিলেন, কি জন্য কাজ করেছিলেন, ওয়ার্ক ফর সংগঠিতকরণ। সংগঠিতকরণ ইংরেজি কি বলতো, অর্গানাইজ। তাহলে আপনি লিখবেন অর্গানাইজিং। আর পুনর্বাসন ইংরেজি কি, রিহ্যাবিলিট, মানে পুনর্বাসন। আর যেহেতু ফর আছে তার মানে এন্ড রিহ্যাবিলিটিং, সেটা দেয়া আছে। এটা আপনি এইভাবে করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড করবেন, তো স্বর্ণলতা ফলিয়া ডিড দ্য ওয়ার্ক, আপনি এইভাবে লিখতে পারেন যেভাবে সেটা দেয়া আছে। আমি এটা আপনাকে বোঝাতে চেষ্টা করলাম যে অ্যাপোজিশন গুলা কোথায় ব্যবহার করতে হয়। আমরা আপাতত বেসিক নিয়ে কথা বলছি, পূর্ণাঙ্গ সেন্টেন্সে পূর্ণাঙ্গ অনুবাদে যাচ্ছি না এখনো। আশা করি এই অংশটুকু বোঝাতে পারলাম। পরবর্তীতে আপনি দেখেন এইরকম ভাবে অসংখ্য সেন্টেন্স আপনার পরীক্ষার হলে থাকে। যদি আমি এরকম বলি, শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু, অথবা শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা হিসাবে পরিচিত। শেখ মুজিবুর রহমান যিনি জাতির পিতা হিসেবে পরিচিত, তিনি 71 সালে 7ই মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে তৎকালীন বাঙালিদেরকে যুদ্ধ করে দেশকে মুক্ত করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আপনার কাছে সেন্টেন্স বিশাল মনে আছে, তাই তো? সেন্টেন্সটা খুব সিম্পলি লেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা নামে পরিচিত। লেখেন তো দেখি, পারেন কিনা লেখেন।
এটা হলে আমাদের অ্যাপোজিশনের ব্যবহার শেষ। আমরা ছোট ছোট পার্টগুলো পড়ে ফেলছি যেন আমরা পূর্ণাঙ্গ অনুবাদ করতে যে আমাদের ঝামেলা না হয়। ছোট ছোট পার্টগুলো পড়ে ফেলছি আমরা যেন পূর্ণাঙ্গ অনুবাদ যেন করতে আমাদের সমস্যা না হয়। শেখ মুজিবুর রহমান একটু খাতায় লেখেন। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা নামে পরিচিত। জাতির পিতা হিসাবে পরিচিত। বঙ্গবন্ধু সেনা শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসাবে পরিচিত 1971 সালে 7 মার্চ ভাষণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে তৎকালীন বা তখনকার বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। খাতায় লিখেন। এর থেকে কত বড় বড় সেন্টেন্স লিখতে হবে কল্পনা নেই। কিন্তু শেখ মুজিবুর, আমি একটু বলে দিচ্ছি আবার, শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু, আমি বলেছিলাম কি সেন্টেন্স যত বড়ই থাক সেন্টেন্স দ্বারা আমাদের উপর হওয়া যাবে না। আমাদেরকে সেন্টেন্সটাকে আমাদের মতো ভেবে নিতে হবে। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসেবে পরিচিত 1971 সালে 7 মার্চ ভাষণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে তখনকার বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। এটা 1 মিনিট সময় আপনারা করেন, আমি শুধু দেখবো যে অ্যাপোজিশনটা ঠিক আছে কিনা। বাকি ঠিক না থাকলে আমার কোনো সমস্যা নেই। আমাদের আলোচনার বিষয় আজকে অ্যাপোজিশন। আমি দেখবো যে অ্যাপোজিশনটা ঠিক আছে কিনা। শীট দেয়া আছে, শীট গ্রুপে দেয়া আছে, ইতে দেয়া আছে, শীটের গ্রুপের ফাইল অপশনে দেয়া আছে। 1 মিনিট সময় থাকলো আপনাদের, 1 মিনিট সময়ের ভিতরে পারলে সম্পূর্ণটা করবেন, না পারলে অ্যাপোজিশনের ব্যাপারটা ঠিক করে। আমি আবার একটু পড়ে দিচ্ছি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসাবে পরিচিত 1971 সালে 7 মার্চ ভাষণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে তখনকার বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। আচ্ছা, আর একটু সুন্দর করে লিখবেন ইনশাআল্লাহ। একটু দ্রুত লিখতে হবে, 2-4 জন একটু লেখার চেষ্টা করেন, আমি দেখি। 2-4 জন অ্যাপোজিশনের কাজটা একটু দেখান আমাকে। অ্যাপোজিশনের কাজটা করলে বাকিটা করার দরকার নেই, বাকিটা আমরা পরে পূর্ণাঙ্গ সেন্টেন্স করবো, এটা ব্যাপার না। অ্যাপোজিশনের কাজটা একটু দেখান দ্রুত। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসেবে পরিচিত 1971 সালে 7 মার্চ ভাষণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে তখনকার বাঙালিদেরকে অনুপ্রাণিত করেছিলেন। যতবার বলছি এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। একটু দ্রুত লেখেন, দেখি কেউ লিখছেন কিনা। শেখ মুজিবুর রহমান হু ইজ নোন এজ শেখ মুজিবুর নোন এজ বঙ্গবন্ধু অ্যান্ড ফাদার অফ নেশন। ওকে, পারলে সম্পূর্ণটাও লিখবেন, যারা পারবেন সম্পূর্ণটাও লিখবেন।
শেখ মুজিবুর রহমান নোন এস, হ্যাঁ। দুইজন লেখছেন, একটু দ্রুত লিখি আমরা, দ্রুত। লিখছি না আমরা নাকি পারছি না? শেখ মুজিবুর রহমান হু নোন এস, এটা হয় না ভাই। হু দিলে আপনাকে ইজ দিতে হবে। দেখেন আমি করে দিই, একটু দেখেন। আমাদের টার্গেটের টপিক আজকে অ্যাপোজিশন করানো, অ্যাপোজিশন পড়িয়ে তারপরে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করাবো। এরপরে যদি আপনার শব্দের অর্থ না জানেন তারপরে কিভাবে অনুবাদ করবেন এটা প্রয়োজন হলে আরেকদিন করাবো, কোনো সমস্যা নেই। শেখ মুজিবুর রহমান এটা লিখতে পারবেন, শেখ মুজিবুর রহমান, আপনি লিখেন শেখ মুজিবুর রহমান, আমি এখানে লিখে ফেলি শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। এবার আপনি দেখেন, যিনি বঙ্গবন্ধু ও জাতির পিতা হিসেবে পরিচিত, আমি বলেছি আপনার অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করতে। অ্যাপোজিশন ক্লজ আকারে ব্যবহার করা যায়, অ্যাপোজিশন ফ্রেজ আকারে ব্যবহার করা যায়। আপনি যদি হু ব্যবহার করেন, যেমন হু ইজ নোন অ্যাজ বঙ্গবন্ধু এন্ড দ্য ফাদার অফ নেশন, এটা একটা কমা দিয়ে দিলেন, এটা অ্যাপোজিশনের ব্যবহার। আর আপনি যদি এইটার ব্যবহার কমা না দেন তাহলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়ে যায়। আমি আপনাকে পড়াচ্ছি অ্যাপোজিশনে, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার এখন পড়াচ্ছি না। তো শেখ মুজিবুর রহমান হু ইজ দোন, আর ফ্রেজ যদি ব্যবহার করেন তাহলে আপনি এই কিছুই ব্যবহার করবেন না, নোন এস। শেখ মুজিবুর রহমান KNOW, known as বঙ্গবন্ধু and the father of nation। আমাদের সাবজেক্ট পেয়ে গেলাম, এই পর্যন্ত পেয়ে গেলাম। ভাব কে বলেন তো? আমরা বলেছিলাম বাংলা বাক্যে সর্বশেষে ভাব থাকে। এই যে ভাব হচ্ছে অনুপ্রাণিত করেছিলেন, ভাব কি বলেন তো? আমাদের কি আসবে? ইন্সপায়ার্ড, PIRED, ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করেছিলেন। কাকে অনুপ্রাণিত করেছিলেন বলেন তো? আমাদের তৎকালীন বাঙালিদেরকে, তখনকার বাঙালিদেরকে। মনে রাখতে হবে THAN এটা হচ্ছে দেন, আর THEN এটা হচ্ছে পরে। এই THAN যখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, বা আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে তখন বা আগের কার। তার মানে শেখ মুজিবুর রহমান who is known অথবা known as the father of nation and বঙ্গবন্ধু and the father of nation inspired then the Bengali people। কেন যুদ্ধ করতে মানে এই করেছিল বলেন তো? স্বাধীন করতে, দেশকে স্বাধীন করতে। তার মানে কি বলেন তো? এই যে টু ফ্রি দ্য কান্ট্রি, স্বাধীন করতে। এরপরে আপনি দেশকে স্বাধীন করতে যুদ্ধ করে, কি বলেন তো? যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে। এবার যুদ্ধ করতে যদি থাকতো তাহলে আপনি টু ফাইট দিতেন, টু ফাইট এগেইনস্ট পাকিস্তান। এই যেহেতু যুদ্ধ করে দিছে, তখন আপনি এরপরে আপনার টু ফাইটার দিতে পারবেন না, টু ফাইটার কি দিতে পারবেন না, তখন আপনি দিবেন ফাইটিং, FIGHTING, ফাইটিং এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট পাকিস্তান। কিসের মাধ্যমে বলেন তো? তার 7 মার্চের ভাষণের মাধ্যমে। থ্রো, THRO, থ্রো হিজ 7 মার্চ ভাষণ, স্পিচ। কত সালে? ইন 1971, 1971 সালে। এত বড় সেন্টেন্স আপনি এক জনকে করে ফেলতে পারবেন, কিন্তু জাস্ট ধরার কাজটা করতে হবে। যারা গতকালের ক্লাস করেছেন তাদের কাছে বাকি কাজটা সহজ লাগছে, কিন্তু গতকালের ক্লাস যারা মিস করেছেন তাদের কাছে বাকি কাজটা কঠিন লাগবে। এটি স্বাভাবিক। আশা করি এতটুকু বোঝাইতে পারলাম। অ্যাপোজিশনের বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম কিনা আমাকে একটু বলুন, হ্যাঁ, যে অ্যাপোজিশনের কাজটা কি ক্লিয়ার করতে পারলাম কিনা, অ্যাপোজিশনের কাজটা কি ক্লিয়ার করতে পারলাম কিনা। শীটে 2 নাম্বার একটা এক্সাম্পল দেয়া আছে,
পরবর্তী সময়ে আরো 30 জন সদস্য নিয়ে তিনি হেমায়েত বাহিনীর কাছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করলেন। দেখেন পরবর্তী সময়ে আরো 30 জন সদস্য নিয়ে, এই যে আরো 30 জন সদস্য নিয়ে, এটা কিন্তু আপনারা আমাদের কি আসছে, অ্যাপোজিশন চলে আসলো সাবজেক্ট সম্পর্কে। মানে সি আরো 30 জন সদস্য নিয়ে ফেস করে ফেললেন, গ্যাদারিং অ্যাডিশনাল বা এক্সট্রা বা মোর 30 মেম্বার্স। আপনি কোন এই ব্যাপার না, প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ, শীট হাতে নিতে হবে। প্রশিক্ষণ, আমি বলছি যে আমি সবকিছু লিখবো না, হোয়াইট নোট লেখা সম্ভব না। প্রশিক্ষণ গ্রহণ করেন, কিন্তু গ্রহণ করছিলেন, এখন না। কিন্তু টুক ট্রেনিং গ্রহণ করেছিলেন। এখন কিভাবে অস্ত্র চালাতে হয়, কার কাছ থেকে? ফ্রম হেমায়েত বাহিনীর কাছ থেকে। কিভাবে অস্ত্র চালাতে হয়, হাউ টু অপারেট, কিভাবে অস্ত্র চালাতে হয়। তার মানে আপনার এই যে এখানে গ্যাদারিং অ্যাডিশনাল 30 মেম্বার্স অথবা মোর 30 মেম্বার্স অথবা এক্সট্রা 30 মেম্বার্স, আপনি যা ব্যবহার করেন সমস্যা নেই। এই অংশটুকু অ্যাপোজিশন। অ্যাপোজিশন ইজ ক্লিয়ার? ইজ অ্যাপোজিশন ইজ ক্লিয়ার? দ্রুত বলতে হবে। কথা বলে, রিটেনের ছেলেমেয়েরা যদি এত কম কথা বলে তাহলে কেমন হয়? রিটেনের ছেলেমেয়েদের তো কথা তো আরো স্মুথলি থাকবে, দ্রুত থাকতে হবে। ভুলে শুননা যখন এলো রে, খুশির বন্যা বয়ে রে। 4 নাম্বার পেজে যাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে একটা কথা বলতে চাই। 4 নাম্বার পেজে যাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে একটা কথা বলতে চাই। আমাদের দেশে খেলাপি ঋণ উদ্ধার করা অসম্ভব। আমাদের দেশে খেলাপি ঋণ উদ্ধার করা অসম্ভব, তাই তো? আচ্ছা, আমাদের দেশে খেলাপি ঋণ উদ্ধার করা অসম্ভব। খায় দেয়, এজন্য পারা যায় না। অসম্ভব। খুব ভালো করে লক্ষ্য করেন। আমাদের দেশে আমরা এখন দেখাবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কোথায় ব্যবহার করলে কিভাবে করতে হবে। মনে রাখতে হবে, আমরা যখন ট্রান্সলেশন করি বা আমরা যখন কোথাও কিছু লিখতে যাই, ফ্রি হ্যান্ড ক্লিয়ার লিখতে যাই, সব থেকে বেশি আমাদের ব্যবহার করতে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জন্য আমরা অনুবাদের আলোচনায় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে ছোট্ট একটা আলোচনা রেখেছি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা আমরা আগে দেখাই। আগে আমাদের দেশে খেলাপি ঋণ উদ্ধার করা অসম্ভব। এর কোনো ভার্ব নেই। ভার্ব নেই মানে কি বলেন তো? বি ভার্ব আছে। কি অসম্ভব বলেন তো? উদ্ধার করা। সাবজেক্ট কোনটা বলেন তো? উদ্ধার করা। তার মানে আমরা লিখতে পারি, যাদের হাতে শীট আছে দ্রুত লেখেন। the recovery of default ঋণ, DEFAUL, default loan, LOAN, loan is impossible. Impossible. The recovery of default loan is impossible. রিকভারি অফ ডিফল্ট ঋণ, খেলাপি ঋণের উদ্ধার। আমরা বলেছিলাম, মনে আছে? প্রথম ক্লাসে বলেছি, কিন্তু এটা প্রথম ক্লাসে আলোচনা। খেলাপি ঋণ এর এই যে উদ্ধার, খেলাপি ঋণের উদ্ধার অসম্ভব, ইজ ইম্পসিবল। কোথায় বলেন তো? আমাদের দেশে। তাহলে ইন আওয়ার কান্ট্রি, এটা আপনি লিখেন। আপনি যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ সেন্টেন্সের শেষে লিখে দেন, আপনার কোনো কিছু ব্যবহার করতে হবে না, আপনার খুব ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই।
কিন্তু আপনার মনে হলো যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি এই জায়গাটায় লিখবো না, আমি কোথায় লিখবো, আমি অন্য জায়গায় লিখবো, কোথায় লিখবো, সেন্টেন্সের শুরুতে লিখে দিব। কি করবো আমরা, সেন্টেন্সের শুরুতে লিখে দেব। যখন আপনি সেন্টেন্সের শুরুতে লিখে যাবেন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, যখন শুরুতে লিখে যাবেন তখন একটা কমা ব্যবহার করতে হবে, এটাই নিয়ম আর কিছু। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন আপনি শুরুতে লিখবেন তখন একটা কমা ব্যবহার করবেন, এরপর বাকি সব ঠিক আছে। দা রিকভারি অফ ডিফল্ট রেট, ডিফল্ট লোন ইজ ডট ডট ইম্পসিবল, এটার ব্যবহার এতটুকু। যদি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজটা প্রথমে আসে তখন আমাদের এরপর একটা কমা দিতে হবে। আশা করি এটা সিম্পল বিষয়, এটা আপনারা বুঝতে পারছেন এবং এটা অনেকেরই জানার কথা। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি একটাই থাকে? না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটাই থাকে না। আচ্ছা, পরবর্তীতে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমি খাতায় লিখবো না, আমি লেকচার শিট থেকে পড়তেছি, লেকচার শিট নিলাম। ইট ইজ ইম্পসিবল টু ডিফল্ট ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ ইম্পসিবল কেমন হয় না, সাবজেক্ট তো সরাসরি আছে, করা যায়, কিন্তু যেখানে সাবজেক্ট থাকবে সেখানে ইট কেন ব্যবহার করবেন? রিকভারি এর আগে দা না দিলে সমস্যা কি? অফ এবং দা হচ্ছে জামাই বউয়ের মতো, যেখানে জামাই থাকে এবং সেখানে দা দা যখন ব্যবহার করতে হয় সেখানে অফ ব্যবহার করতে হয়। এটা নাউনের গ্রামারের আলোচনা। আচ্ছা, আমাদের দেশে ব্যাংক ব্যবস্থাপনার দ্রুত পরিবর্তন আসে নাই। আমাদের দেশে ব্যাংক ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসে নাই। খুব ভালো করে লক্ষ্য করেন, সরাসরি যখন সরাসরি সাবজেক্ট পেয়ে যাবেন তখন আপনি ইট সাবজেক্ট আনবেন না। ইট সাবজেক্ট তখনই আনা যায় যখন সাবজেক্ট না থাকে। তখন সাবজেক্ট থেকে না আছে, কি উদ্ধার করা সম্ভব না, খেলা দিয়ে সাবজেক্ট আছে না। আমাদের দেশে বাসের বেলা লেকচার শিখতে পারলাম না। আমাদের দেশে ব্যাংক ব্যবস্থায় কি লিখছে, আমাদের দেশে ব্যাংক ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আসে নাই। দ্রুত পরিবর্তন আসেনি। আসেনি বা না, এগুলো তাহলে পাস্ট টেন্স হয়। খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে যে বিষয়টা আমরা লেখার চেষ্টা করলাম, যেমন এখানে র্যাপিড চেঞ্জ ডিড নট অকার ইন ব্যাংক ম্যানেজমেন্ট। খুব ভালো করে লক্ষ্য করেন, এটা প্রথম ক্লাসে মনে পড়াইছিলাম, এরকম একটা মনে আছে। কি করছিলাম আমি? র্যাপিড চেঞ্জ, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি ওটা একটু দেখেন। র্যাপিড চেঞ্জ ডিড নট অকার, ওটা বলছি ইউআর। ডিড নট টেক প্লেসও দিতে পারে। র্যাপিড চেঞ্জ ডিড নট টেক প্লেস বা ডিড নট অকার ইন ব্যাংক ম্যানেজমেন্ট। ব্যাংক তো এটা হবে ব্যাংক ব্যবস্থায়, ম্যানেজমেন্ট, MANAGEMENT, ব্যাংক ম্যানেজমেন্ট। তা আমাদের দেশে আবার দিবেন ইন আওয়ার কান্ট্রি, COEN। সেন্টেন্সটা এরকম দাঁড়ায়, র্যাপিড চেঞ্জ ডিড নট অকার, দ্রুত পরিবর্তন আসে নাই, ইন ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ব্যবস্থাপনা, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এটা অনুবাদ। এটা লেখা যায়, কিন্তু এটা আপনি লিখলেন, লেখক মানে যিনি খাতা দেখবেন তিনি বুঝলেন আপনি আসলে বুঝেন না, মানে আপনার গতানুগতিক আপনি ভিতরে মানে মাল মশলা খুব কম, সৌন্দর্য নেই, সুন্দর দেখা যায়। এই জন্য আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি একটা সেন্টেন্সে দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, আবার অনেকে মনে করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি সেখানে নন ফাইনাল ভার্ব না থাকে। আর ফাইনাল ভার্ব পাওয়া গেলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেটা বললাম, যদি এইরকম পাশাপাশি দুইটা অ্যাডভার্বিয়াল থাকে, দুইটা না ব্যবহার করে একটা সেন্টেন্সে যদি দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আপনি শুরুতে ব্যবহার করবেন।
আপনি ইন ব্যাংক ম্যানেজমেন্টও ব্যবহার করতে পারেন, ইন আওয়ার কান্ট্রি ব্যবহার করতে, এটা আপনার ইচ্ছা। ইন ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ব্যবস্থাপনায় র্যাপিড চেঞ্জ ডিড নট অকার, র্যাপিড চেঞ্জ দ্রুত আসেনি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। অথবা আপনি প্রথমে দিবেন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এটা অর্থের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে বাংলা আপনি কত ভালোভাবে পারেন এটার উপর ডিপেন্ড করবে। এই জায়গাটাই ইন আওয়ার কান্ট্রি প্রথম দেওয়াটা একটু ভালো মনে হয় না, যে আমাদের দেশে ব্যাংক মানে দ্রুত পরিবর্তন আসে নাই ব্যাংক ব্যবস্থাপনা, এটা সুন্দর। তো ইন ব্যাংক ম্যানেজমেন্ট দিলেও সমস্যা নেই। মূল কথা যেটা সেটা হচ্ছে আমাদের যদি একটা সেন্টেন্সে দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে যায়, তো একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবো, একটা সেন্টেন্সের লাস্টে ব্যবহার করবো। সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে একটা কমা ব্যবহার করবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি ক্লিয়ার বিষয়টা? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে দ্রুত বলেন যে ক্লিয়ার হয়েছে। রিপ্রেজেন্টেশন ডিড নট টেক প্লেস, হ্যাঁ, ইন ব্যাংক সিস্টেম, হ্যাঁ, ব্যাংক ম্যানেজমেন্ট, ওকে। ব্যাকগ্রাউন্ড সেন্ড কোথায় হচ্ছে এই সমস্যা তো আর কারণে? একটু আগে তো আমি প্রায় 600-700 ছেলেমেয়ের এখানে ক্লাস নিলাম, কেউ তো এই কথা বলেনি ভাই। একটু আবার চেক করেন প্লিজ, চেক ইট। আমি আবার দেখবো, আপনার বিষয়টা অবশ্যই মাথায় রাখবো। আমি কেন রাখবো? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থাকার কথা না, কিসের শব্দ হচ্ছে? এ কি ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার হলো? ওকে, ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন, আপনাদের একটা পড়া দেয়া ছিল, অ্যাম্বুলেন্সের সাউন্ড আসছিল, এখন কম আসছে। ভাই অ্যাম্বুলেন্সের সাউন্ড আসছে, এটা আমার কি করার আছে ভাই? বলে আমার কি ক্লাসের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ করে রাখতে পারবো? এটা হয়ে থাকে, একটু খেয়াল রাখিয়েন আশেপাশে, ইনশাল্লাহ আমি চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য, সর্বোচ্চটা আপনার নির্বিঘ্নে যেন আপনার সেবাটা দিতে পারে, ওই চেষ্টাটা আমার সবসময় থাকে। আচ্ছা, নতুন করে একটা সেবা যুক্ত হচ্ছে, হ্যাঁ, আগামীকাল থেকে। আমাকে এটা বলেন, আমি বলেছিলাম প্রত্যেক দিন ওয়ার্ডসমানের 10টা করে ওয়ার্ড পড়া দেওয়া ছিল, কে কে পড়ছেন? সত্য বলবেন, রিটার্ন দিতে যাবেন, মিথ্যা বলবেন না, আমার সাথে মিথ্যা বলে কোনো লাভ নেই। দ্রুত বলেন, দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্টস করেন, দ্রুত মন্তব্য দেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, অ্যাম্বুলেন্স ট্রাফিকের সামনে। আচ্ছা আচ্ছা, এখন কম আসে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার দ্রুত বলেন। আমি বলেছিলাম যে ওয়ার্ড স্মার্ট আপনাকে পড়তে হবে, ওয়ার্ড মিনিং জানতে হবে। তো ওইখানে যে বাক্যটা দেওয়া আছে এটা মুখস্থ করা যাবে না, বাক্যটা লিখতে হবে আপনার মনের মতো করে, এবং এটা প্রত্যেক দিন 10টা করে দেওয়া আছে। এবং অলরেডি আমাদের মাঝখানে 2 দিন গেছে, তার মানে আপনার 20টা ওয়ার্ড হওয়ার কথা। কারা কারা পড়েছেন দ্রুত দ্রুত জানাতে হবে, দ্রুত জানাতে হবে। আপনাকে এই 200 মার্ক 100% কাভার দেওয়ার জন্য আমার যা করা লাগে আমি তাই করব, কিছু করার নেই। একজন করছেন, বাকি পড়ছি ভাই 10টা। কেন 10টা? 3 দিন তো গেছে গা, ডেলি 10টা করে পড়তেছি। আচ্ছা, ভোকাবুলারি পড়েছি স্যার, বাট অন্য ভোকাবুলারি বই থেকে। ঠিক আছে, পড়ছি স্যার, পড়ছি। আপনি পড়ছি বলে হঠাৎ করে, মানে আমি একদিন কিন্তু পরীক্ষা নিয়ে নিব। ওই যে সেন্টেন্স মেকিং থাকে না, আপনাদের সেন্টেন্স মেকিংয়ের উপরে কিন্তু হিউজ মার্ক ভাই। আপনার সেন্টেন্স মেকিংয়ের উপরে টোটাল হচ্ছে কত মার্ক? 5, 10 এবং 10, 20-25 মনে হয় পড়ছেন। বাকিরা কোথায়? বাকিরা কোথায়? সিনোনিম এন্টোনিম দিয়ে বানাইতে হয়, সরাসরি পণ্ড থাকে আর এন্টোনিম থাকে একটা। হ্যাঁ, বাকিরা কোথায়? দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলতে হবে। এই কয়জন পড়ছেন? এটা উচিত হয় নাই। আগামীকাল থেকে আগামীকাল থেকে নতুন কাজ হচ্ছে আপনাদের। আমি প্রতিদিন নির্বাচিত করে ডেইলি স্টার থেকে অথবা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে অথবা ব্যাংকের বিগত বছরের প্রশ্ন থেকে
একটা করে সেন্টেন্স আমি গ্রুপে পোস্ট করবো প্রত্যেকদিন আগামীকাল, মনে থাকলে আমার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। একটা করে সেন্টেন্স প্র্যাকটিস দিব আমি ইনশাল্লাহ, এবং ওটা প্রত্যেকে কমেন্টে জানাতে হবে। যদি আপনাদের সর্বোচ্চ রেসপন্স পাই এটা চলবে, যদি না পাই চলবে না। বুঝতে পারলাম? একটু আগে আমি যে গাইডলাইন কাছে এইটাই করছি, একটা করে সেন্টেন্স দেওয়া থাকবে। একবার ভাবুন তো আগামী 3 মাসে, এবং ওই সেন্টেন্সটা নিয়ে আমি ক্লাসের শুরুতেই কথা বলবো। যে সেন্টেন্সটা দেয়া থাকবে ওই সেন্টেন্সটা নিয়ে ক্লাসের শুরুতেই কথা বলবো। আপনি চিন্তা করেন তো, আমি একটা সেন্টেন্স দিব, শুধু একটা সেন্টেন্স ভাই এর জন্য না, একটা সেন্টেন্স দিয়ে আমার একটা সেন্টেন্সের নতুন একটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখে যাওয়া। আপনার 3 মাসে 90টা সেন্টেন্সের স্ট্রাকচার শিখে যাওয়া। আপনার 90টা সেন্টেন্স লাগে, 90টা স্ট্রাকচার কি আপনার লাগে পরীক্ষায়? পরীক্ষায় কি 90টা স্ট্রাকচার লাগে? আপনি তো লিখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, 90টা স্ট্রাকচার কিন্তু লাগে না ভাই। সুতরাং টেকনিক্যালি পড়তে হবে। আগামীকাল থেকেই সার্ভিসটা শুরু হবে, এবং আগামীকাল 9টা থেকে 10টার ভিতরে ইনশাল্লাহ আমি পোস্ট করবো। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যাদের হাতে শীত নেই তারা কিন্তু পড়া মজা পাবেন না। যাদের হাতে শীত নেই তারা পরে মজা পাবেন না। যেমন একটা এক্সাম্পল দিই, একজন হান্নান স্যার আমাদের সবার কাছেই অস্ত্র ছিল। 37তম বিসিএস এর টোটাল আপনাদের পড়া দেওয়া ছিল। প্রথম ক্লাসে যে আলোচনা করেছিলাম, প্রথম ক্লাসের উপর বেসিস করে 37তম বিসিএস এর প্রশ্নটা আমি এখানে বিস্তারিত যে ব্যাখ্যা করে দিয়েছি। কোনটা এমপিটি, কোনটা কি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, আপনার পড়া দেওয়া ছিল। আগামী ক্লাসে আমি যেটা করবো, 37তম বিসিএস এর অনুবাদে এটা থাকে, কিন্তু আপনি এটা লিখতে পারবেন। আমি আপনাকে একটা সেন্টেন্স 4-5 ভাবে কিভাবে লেখা যায় এটা আমি শিখাবো। 37তম বিসিএস এর অনুবাদই করবো, কিন্তু আপনার এইখানে যেটা লেখা আছে এটা লিখবেন। আপনার মাথাকে আমি খেলাবো যাতে নতুন। যেমন আমি আপনাকে বলি যে একমাত্র হান্নান স্যার আমাদের সবার কাছে অস্ত্র ছিল। আমরা অনুবাদ করে দিয়েছি কি বলুন তো, উই অল হ্যাড উইপন্স এক্সেপ্ট হান্নান অনলি করে দিয়েছি। কেন এই সেন্টেন্সটাকে এইভাবে লেখা যায় না? উই অল হ্যাড উইপন্স, আমাদের সবার কাছে অস্ত্র ছিল, বাট কিন্তু অনলি হান্নান ডিড নট হ্যাভ এনি উইপন। কেবলমাত্র হান্নানের কাছেই কোনো অস্ত্র ছিল না। দেখতেন সেন্টেন্সটা কত সুন্দর হয়, ওর থেকে আরো কত সুন্দর হয়। এটাকে আবার লেখা যায় না? অনলি হান্নান, আচ্ছা হান্নানের কাছে অস্ত্র ছিল, এখন হান্নান ছাড়া, হ্যাঁ হান্নান ছাড়া আমাদের সবার কাছে অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট হবে, হান্নানের সাথে অ্যাকসেপ্ট হবে। তারপর এইরকম ভাবে আলাদা আলাদা করে আপনি নতুন করে লিখবেন। আমি আপনাকে নতুন করে লিখতে, আমি নতুন করে লিখে দেবো আপনাকে। বুঝতে পারলাম? আসলে যে কথাগুলো বললাম এই কথাগুলো কাজে লাগাতে হবে। স্যার একটা দিলে অনেক ভালো হবে। কৃষি স্যার, হ্যাঁ না দিতে হবে, কিছু করার নেই, এটা করতেই হবে আমাদের। ডেইলি স্টার থেকে 100টা ওয়ার্ড শিখছেন, ডেইলি স্টার থেকে 100টা ওয়ার্ড মনে থাকে আপনার? কি কম? আপনি তো শেরে বাংলা একটা বুদ্ধ লোকের ছোট ভাই, ডেইলি স্টার থেকে 100 ওয়ার্ড কেমনে শিখেন ভাই? আমাকে জানান, আমিও শিখি। তাহলে আমার তো ওয়ার্ড মিনিং আমার খুব কম জানা, আমার শিখতে হয়। ডেইলি স্টার থেকে 100 ওয়ার্ড মনে থাকে না। আপনি পড়বেন 20টা করে পড়েন, না 20টা করে পড়েন, 10টা বা 20টা করে পড়েন। আজকে যে 10টা বা 20টা পড়লেন, আগামীকাল যখন পড়েন তখন এই 10টা বা 20টা আবার পড়েন। এবং শুধু ওয়ার্ড মুখস্থ করে কিচ্ছু লাভ নাই। এই 10টা ওয়ার্ড দিচ্ছেন, আপনি খুব সুন্দর করে 10টা বাক্য বানান। আপনি 100 বাক্য কি জীবনে বানাতে পারবেন একদিনে? আপনার সারাদিন ইংরেজি পড়া লাগবে, বাকি বিষয় পড়বে কি? বিষয় এরকম না। এই 10টা ওয়ার্ড দিয়ে যখন আপনি আপনার মতো করে খুব সুন্দর সুন্দর বাক্য বানানোর চেষ্টা করবেন, আপনার ভুল হোক না ভাই, খুব সুন্দর সুন্দর বাক্য বানানোর চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার এই ওয়ার্ডগুলো মনে থাকছে, নাহলে মনে থাকবে না। এটা আই ক্যান গ্যারান্টি। ওয়ার্ড মিনিং কখনো এভাবে মুখস্থ করা যায় না, এবং মুখস্থ থাকে না। এটা তো 2 মিনিটের পরীক্ষার জন্য না ভাই, আপনাকে লিখতে হবে। আমি আশা করে বুঝাইতে পারলাম। তো সুতরাং 10টা করে পড়ুন অথবা 20টা করে পড়ুন। যে 20টা পড়ুন ওই 20টাতে নিজে বাক্য বানানোর চেষ্টা করেন, এবং বাক্য যেন রাহেলার মতো না হয়, যেমন রাহেলা ইজ মাই বা জরিনা ইজ মাই পার্ট অফ লাইফ, এরকম না হয়। বাক্য যেন স্ট্যান্ডার্ড হয়। আশা করে বোঝাইতে পারলাম। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো। আমরা ওয়ার্ড মিনিং কমন না পড়লেও কিভাবে আমরা অনুবাদ করতে পারবো, কিভাবে অনুবাদ করবো, এই জিনিসটাকে ঘুরাইয়া, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। কারণ একটা এই ছোট্ট পার্টে এই অংশটা আলোচনা করা পসিবল হবে না। ক্লিয়ার? আমরা এটা আলোচনা করবো আগামী ক্লাসে।
আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আর পড়াশোনা করেন ধুমায়া, ঠিক আছে? মোবাইল টোবাইল সব কিছু বন্ধ। 9টা-10টা থেকে আপনার গ্রুপে আসবেন, গ্রুপে আপনার যে অনুবাদটা দিয়ে দিবে এটা চেষ্টা করবেন। প্রত্যেকেই কমেন্ট করে দিবেন, আমি বিস্তারিত আবার ক্লাসে যে 2টা বা 3টা সেন্টেন্স দেওয়া থাকবে এটা নিয়ে বিস্তারিত আবার আলোচনা করে দেবেন। বুঝাইতে পারলাম কি ভাই? আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, এমনিতে অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি, তারপরে আবার ফ্রি ক্লাস দিতে বাধ্য হয়েছি, গাইডলাইন ক্লাস দিতে বাধ্য হয়েছি। ও নাহলে আপনার উপায় ছিল না। তো সব কিছু মিলিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। অন্যান্য বিষয়গুলো খুব ভালো করে পড়েন এবং ইংরেজিতে খুব ভালো একটা প্রস্তুত হবে ইনশাল্লাহ, বিশ্বাস রাখেন এবং ভাইয়ের উপর আস্থা রাখেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং শীটের বিষয়ে হচ্ছে আপনাদের শীট ঈদের পরে ট্রান্সলেশনের উপরে আপনাদের শীট তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র করে করা হয়, ছোট ছোট করে করা হয়। তাই আমি চেষ্টা করবো ঈদের পরে 15-20 দিনের ভিতরে আপনাদের শীট পৌঁছায় দেওয়ার জন্য, যেগুলো একাধারে অনেকগুলো মানে করতে হয়, ঠিক আছে? আর আপনার সামারি রাইটিংয়ের জন্য হয়তো 1 পেজের শীট দেবো, এটা লাগবে না। রচনা লেখার জন্য হয়তো 3 পেজ লিখে দেবো, যে আপনি এই 3 পেজ বাসায় মানে পরীক্ষার হলে লিখে আসবেন। 1000 ওয়ার্ডের ভিতরে 300 ওয়ার্ড আমি নিজেই লিখে দেবো, আর বাকি 700 ওয়ার্ড আমি বুঝাই দেবো যে আপনি কী করে লিখবেন। এত প্যারা নেই আর কিছু নেই ইনশাল্লাহ। আর আমরা ঈদের পর থেকে যেটা করব সেটা হচ্ছে রচনা বেস, যেভাবে আমরা পড়ার গাইডলাইন দিয়েছিলাম ঠিক ওইভাবে পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। আপাতত আপনাদের বেসিকটা নিয়ে একটু কাজ করছি, সামনে আমাদের টপিক ওয়াইজ কাজ করা শুরু করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।